দেখে নেব খেলার সময় শিরোনাম। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। অভিমানে টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল শান্ত। না জানিয়ে ওয়ানডে থেকে বাদ দেয়াই কারণ আলোচনা করা হয়েছে দাবি ক্রিক অফস চেয়ারম্যান ফাহিমের। টেস্টে 25 বছরেও পাইপলাইন সমৃদ্ধ করতে ব্যর্থ ক্রিকেট বোর্ড। বিকল্পের অভাবে ক্রিকেটাররাও উদাসীন বললেন রিচার্ড পাইবাস। বিসিবি চাইলে আবারও কাজ করতে আগ্রহী। বাফুফের নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের প্রথম দিনে অংশ নিলেন 48 প্রবাসী। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াই ছিল চ্যালেঞ্জ। ফুটবলারদের পারফরমেন্সে ইতিবাচক পর্যবেক্ষক দল। এবং এশিয়ান কাপ বাছাইয়ে কাল বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। শক্তিমত্তায় প্রতিপক্ষ এগিয়ে থাকলেও তারুণ্য নির্ভর দল নিয়ে আত্মবিশ্বাসী লাল সবুজ কোচ। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। অভিমান থাকলেও সংবাদ সম্মেলনে প্রকাশ করেননি কারো প্রতি কোনো রাগ বা ক্ষোভ। তবে তার মতে 3 ফরম্যাটে 3 অধিনায়ক এখন অপ্রয়োজনীয়। টেস্ট সিরিজ শুরুর আগেই বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন শান্ত। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। যদিও অভিমান থাকলেও অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রকাশ করেননি কোনো রাগ কিংবা ক্ষোভ। অধিনায়ক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে জানালেন 3 ফরম্যাটে 3 অধিনায়কের সিদ্ধান্ত এখন অপ্রয়োজনীয়। আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছে। এটা আমি ক্লিয়ার করলাম, এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে এবং এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই। 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। টেস্ট সিরিজের মাঝেই চলমান ছিল শান্তর অধিনায়কত্ব ইস্যু। হঠাৎ করেই কি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি? খোলাসা করলেন পুরোটা। সিরিজ শুরুর আগেই বোর্ডের সঙ্গে আলোচনা করে এসেছেন বাঁহাতি ব্যাটার। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। সো তারা এই বিষয়টা ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। শান্তর সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল অবশ্য বোর্ডের পক্ষ থেকে সাদা পোশাকে এতদিন দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান শান্তকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। এদিকে শান্ত যে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিবেন তা জানা ছিল না ক্রিকেট অফস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের। নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণেই শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে বেশি প্রয়োজন ছিল বলে মত তার। যদিও ওয়ানডে অধিনায়কত্ব থেকে কেন সরানো হলো সে উত্তরে কিছুটা দ্বিধান্বিত ক্রিক অফস চেয়ারম্যান। যদিও পরিবর্তনের আগে শান্ত মিরাজের সঙ্গে আলোচনা হয়েছিল বলে দাবি তার। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুল জানাচ্ছেন বিস্তারিত। 1-0 ব্যবধানে বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছে। ওয়ানডে সিরিজ শুরু হবে 2 জুলাই থেকে। তবে তার আগে আলোচনা নাজমুল হোসেন শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে। তিনি যে হুট করেই কলম্বো টেস্টের পর ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, এই বিষয়গুলো আসলে বোর্ড জানতো কিনা। নাজমুল হোসেন শান্ত ক্রিকেট অপারেশনসকে জানিয়েছেন। তবে শান্ত হঠাৎ করে এই ম্যাচের পরেই যে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিবেন সে বিষয়ে অনেকটাই অজ্ঞ ছিল ক্রিকেট বোর্ড। এর মাধ্যমে বোঝা যায় যে ক্রিকেটার এবং বোর্ডের মাঝে যে একটা দূরত্ব তৈরি হয়েছে অন্তত শান্তর ব্যাপারে। ওর নেতৃত্ব গুণ আমি কাছ থেকেও দেখেছি, খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং ইজ এ গুড লিডার। এটা যদি না হতো খুব ভালো হতো, বাট সিন্স হি হ্যাজ ডিসাইডেড, এটাই সিদ্ধান্ত। আই রেসপেক্ট দ্যাট এবং আশা করব যে ও ক্রিকেটার হিসেবে, ব্যাটার হিসেবে
ভালো খেলতে থাকবে এবং ক্যাপ্টেন না থাকলেও ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে সেই অবদানটা ও দলের জন্য রাখবে। আলোচনা হয়েছিল এবং আমার ধারণা ছিল যে ও এটা হলেও আরও পরে হবে। নাজমুল আবেদিন ফাহিম বারবারই প্রশংসা করছিলেন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের। প্রশ্ন করেছিলাম, এত যেহেতু প্রশংসা করছেন তাহলে কেন তাকে ওয়ানডে থেকে সরিয়ে দেওয়া হলো? এই প্রশ্নের উত্তরে কিছুটা দ্বিধান্বিত ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। তিনি বিষয়টা আসলে বোর্ডের সিদ্ধান্ত বলেই কাটিয়ে দিয়েছেন। সিদ্ধান্তটা যখন বোর্ড থেকে নেওয়া হয়েছে তাকে প্রথমেই শান্তর সাথে আলাপ করা হয়েছে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, ওর রোলটা কি থাকবে সেই সময়টা সেটা ওকে বলা হয়েছে। টেস্টের পর এখন বাংলাদেশের সামনে রঙিন পোশাকের সিরিজ, তবে এই সংস্করণেও খুব বেশি ভালো অবস্থায় নেই বাংলাদেশ। মিরাজ অধিনায়কত্ব শুরু করবেন এই সিরিজ দিয়ে পূর্ণ মেয়াদে। নতুন অধিনায়কের নেতৃত্বে নতুনভাবে ভালো কিছুর প্রত্যাশা রাখছে টিম ম্যানেজমেন্ট। আমাদের বোলিং যেটা নিয়ে আমাদের যথেষ্ট স্বস্তি ছিল, সন্তুষ্টি ছিল গত বেশ কিছুদিন, সেই জায়গাটায় বেশ কিছু ঘাটতি দেখতে পাচ্ছি, কিন্তু বলারদের সেই পারফরমেন্সটা দেখিনি গত কিছুদিন। সেটা নিয়ে কাজ হচ্ছে, সেটা নিয়ে কাজ হবে আরও নেক্সট যে কয়টা দিন সময় আছে। বলাররা যদি নিজেদেরকে আবার জাগিয়ে তুলতে পারে, তাদের রিসেন্ট পাস যে পারফরমেন্স ছিল যেটা নিয়ে আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম, তাহলে বোধহয় দল ভালো করবে। শুধু ব্যাটারদের পক্ষে একা তো সম্ভব হবে না, বোলিংয়ে বোধহয় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, সেটা মেকআপ করতে পারলে আমরা ভালো করতে পারবো। মাঠের বাইরে নানা ইস্যুতে বিসিবি বেশ খানিকটা চাপের মধ্যে আছে। রঙিন পোশাকে মাঠে নামবে বাংলাদেশ, তবে এই সব আলোচনাকে পেছনে ফেলে নিশ্চয়ই ক্রিকেটাররা চাইবেন নিজেদের সেরা ছন্দ দেখিয়ে লঙ্কা থেকে জয় নিয়ে ফিরতে। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, এটা বিসিবির নীতিগত সিদ্ধান্ত ছিল। স্কোয়াডের মূল ক্রিকেটারদের ওপর চাপ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সিরিজ চলাকালীন শান্তর দায়িত্ব ছেড়ে দেয়া তার ব্যক্তিগত বিষয় হলেও এতে জাতীয় দলের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট হয়েছে বলে মত তার। নিজেদের পরিকল্পনা বাধাগ্রস্ত হলেও এখনই 3 ক্যাপ্টেন নীতি থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। দল ফিরে আসার পরেই চূড়ান্ত হবে সবকিছু। ওয়ানডে, টেস্ট, টি20 ক্রিকেটের 3 ফরম্যাটের জন্য আলাদা 3 অধিনায়ক লাগবে। বিষয়টা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে বেশ জনপ্রিয়। এই সংস্কৃতি তাদের ক্রিকেটে বেশ বড়সড় পরিবর্তন এনে দিয়েছে বলেও বিশ্বাস করেন অনেকে। কিন্তু এই একই ধারা খুব একটা জমেনি ক্রিকেট দুনিয়ার এই অংশে, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের অবস্থান। চেষ্টা করেছেন সবাই, কিন্তু যে সাফল্যের খোঁজে এই পরিবর্তন তার দেখা পায়নি কেউ। বাংলাদেশেও এই ধারা প্রচলিত ছিল একটা সময়। মাশরাফি, সাকিবের সঙ্গে একই সময় লাল সবুজের এক ফরম্যাটের অধিনায়কত্ব সামলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরে কয়েক দফা পরিবর্তনের পর আবারও 3 ফরম্যাটে একজনের হাতেই আর্মব্যান্ড তুলে দেয় বিসিবি। কিন্তু শান্ত নিজে থেকে সরে যাওয়ায় টি20তে লিটনকে নিয়ে আসে ক্রিকেট অপারেশনস। তবে ওয়ানডের পরিবর্তনটা কেন হলো তার জবাব পাওয়া যায়নি কারো কাছেই। অবশেষে সেই জবাব মিলল বোর্ডকর্তার কাছ থেকে, কিন্তু সব হারানোর পর। মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন, সেরা ক্রিকেটারদের চাপ মুক্ত রাখতেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। আমাদের টপ প্লেয়াররা ব্যাটিংয়ে স্ট্রাগল করছি, আমরা ইনকনসিস্টেন্ট। সেই প্রেশারটা করার জন্যেই ক্রিকেট, আমাদের যে ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটি, ক্রিকেট অপারেশন বলেন, প্রেসিডেন্ট সবাই মিলে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। একটা সিরিজ চলাকালে ড্রেসিং রুমের নেতা বদলে যাওয়া বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। এর আগেও এরকম ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেট। তবে শান্ত মিরাজদের জেনারেশন আসবার পর এবং নতুন প্রেসিডেন্ট বিসিবির দায়িত্ব বুঝে নেয় ধারণা করা হয়েছিল সে ধারা বদলাবে এবার, কিন্তু আখেরে বদলালো না কিছুই। যদিও ঘটনাটিতে নিজেদের দায় এখনো দেখছেন না বিসিবি কর্তা, তিনি দুষলেন শান্তকেই। আমরা ওকে ডিসকারেজ করেছিলাম যে কোনো কিছুই, আমরা এখন চাই না যে কোনো কিছুই সিরিজের মাঝখানে হোক। কথাটা বলছেন, সিরিজটা শেষ হলে একটা সুন্দর বসে, কারণ দে আর অল প্রফেশনাল প্লেয়ার্স, সো তারাও এটা কন্টিনিউ করা উচিত যে সিরিজের মাঝখানে এইসব নিউজ ডাজ এফেক্টস দ্য টিম। সো সেটার জন্য আমার মতে, আমাদের বোর্ডের মতে যে উচিত ছিল যে সিরিজের শেষে ডিক্লারেশনটা দেওয়া। শান্তর এই বিদায়ে আর যাই হোক, বিসিবির 3 ক্যাপ্টেন নীতি যে বড়সড় একটা ধাক্কা খেয়েছে তা হলফ করেই বলা যায়। এই মুহূর্তে নতুন কাউকে খুঁজে নিতে ভালোই ঝামেলা পোহাতে হবে ক্রিক অপসকে, কারণ মেহেদী হাসান মিরাজের সঙ্গে নাকি বোর্ডের গুডবুকে আছেন লিটন এবং মুমিনুলের নাম। যদিও সবকিছুই চূড়ান্ত হবে দল ফিরে আসবার পর। আমাদের টিম আসলে টিমের সাথে বসে একটা নেক্সট প্ল্যান অফ অ্যাকশনে
ক্রিকেট অপারেশনের যেতে হবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। ডিপার্টমেন্টের পাওয়ার সুযোগ আর হেলায় হারানো নয়, লম্বা সময় পর জাতীয় দলের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চান ওপেনার নাঈম শেখ। সাদা পোশাকে সিরিজ হারলেও ওয়ানডেতে জিততে চান তা। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা তাসকিন আহমেদও দেখছেন সিরিজ জয়ের স্বপ্ন। দলে মোস্তাফিজ ফেরায় লঙ্কানদের বিপক্ষে পেস ডিপার্টমেন্টে দারুণ কিছু করবে বলে বিশ্বাস ঢাকা এক্সপ্রেসের। অপেক্ষাটা 5 বছরের, অবশেষে দীর্ঘ বিরতির পর আবারও রঙিন পোশাকে প্রত্যাবর্তনের পথে নাঈম শেখ। নাঈম ওয়ানডেতে সবশেষ খেলেছেন 2020 সালে। ঘরোয়া লিগে টানা পারফর্ম করে এবার আস্থা অর্জন করেছেন নির্বাচকদের। যদিও তামিম ইমনের মাঝে বাহাতি ওপেনারের একাদশে জায়গা পাওয়াটা একটু কঠিন, তবে তিনি ভাবতে চান না এত কিছু নিয়ে। অপেক্ষা কেবল একটা সুযোগের। ঘরোয়া লিগে পারফর্ম করেও জাতীয় দলের জার্সিতে ব্যর্থ বিজয়। পারবেন তো নাঈম? আমি আমার 100% দিয়ে চেষ্টা করছি প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এখন অপরচুনিটি আসছে, কাজে লাগবে ইনশাল্লাহ। জেতায় প্রত্যাশা থাকবে, আর কোনো প্রত্যাশা নেই। শ্রীলঙ্কা যেতে এদিন মেয়ে স্ত্রীকে নিয়ে এয়ারপোর্টে হাজির তাসকিন আহমেদ। বরাবরের মতো সঙ্গী বাবাও। বিমানবন্দরে ঢুকতেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন টাইগার পেসার। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন স্বপ্ন বুনছেন সবার প্রত্যাশা পূরণে। যে কোনো প্লেয়ারেরই এটা অনেক দুঃখজনক যে মাঠের বাইরে থাকা ইনজুরি হলে। তো যাই কর, এটা আসলে পার্ট অফ লাইফ। স্পেশালি ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। অনেক এক্সাইটেড। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগতেছে যে মাঝখানে প্রায় 3 মাসের মতো খেলার সুযোগ হয়, খেলতে পারি নাই। হ্যাঁ, তো এখন ভাল লাগছে যে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম। অ্যাজ এ টিম ম্যান আমি আমার দলের জয়ের পিছনে ভূমিকা রাখতে চাই এবং আমি এক্সাইটেড যে, আর ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতবো। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে 2027 সালের 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা 7-এ থাকতে হবে বাংলাদেশকে, যার পরিকল্পনা শুরু লঙ্কা সিরিজ দিয়ে। যদিও সম্প্রতি এই ফরম্যাটেও ঢুকছে বাংলাদেশ, সেরা ছন্দে নেই পেস ডিপার্টমেন্টও। তবে তাসকিন এই সিরিজে আশার আলো হিসেবে দেখছেন স্কোয়াডে তার ও মুস্তাফিজের ফেরাকে। এক্সপিরিয়েন্স ম্যাটার, এটা আসলে কেনা যায় না, এটা সময়ের ব্যাপার। আর বাকি যারাও খেলছে দেয়ারও ভেরি গুড প্রসপেক্ট। একটু সময়ের ব্যাপার, তারাও ইমপ্রুভ করবে। আর আশা করি ওডিআই টি-20তে ভালো কিছু। টি-20 ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ প্লাস 27-এর ওয়ার্ল্ড কাপ সব মিলায় সবগুলা সিরিজই ইম্পর্টেন্ট। আর আমাদের ওই ট্রানজিশন পিরিয়ডটা আশা করি খুব দ্রুতই কেটে যাবে। একদিন বিশ্রাম নিয়ে শ্রীলঙ্কায় রোববার থেকে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে দলের অনুশীলন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টেস্ট ক্রিকেটে 25 বছরেও পাইপলাইন সমৃদ্ধ করতে ব্যর্থ ক্রিকেট বোর্ড। বিকল্পের অভাবে ক্রিকেটাররাও তাগাদা দাঁড়ায় না নিজেদের উন্নতিতে, এমনটাই মত টাইগারদের সাবেক কোচ রিচার্ড পাইবাসের। 2017-তে যিনি দায়িত্ব নিতে এসেও ফিরে যান বোর্ডের উদাসীনতার কারণে। যদিও বিসিবি চাইলে আবারও কাজ করতে চান লাল সবুজের হয়ে। পাইবাসের সাক্ষাৎকার নিয়েছি আমি, প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রিচার্ড পাইবাসের সাথে টাইগার ক্রিকেটের একটা অম্ল মধুর সম্পর্ক। কখনো তিনি এসেছেন কিন্তু থিতু হতে পারেননি, আবার কখনো এসেছেন তবে চাকরিটা ঠিক সময় মতো হয়নি। সেই রিচার্ড পাইবাস এখন বাংলাদেশে আবারও এসেছেন, তবে জাতীয় দলের হয়ে নয়, বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের হয়ে ক্রিকেট শেখাচ্ছেন এই অভিজ্ঞ কোচ। সো রিচার্ড, ইটস বিন আ লং টাইম, হোয়াট ব্রিংস ইউ হেয়ার অ্যাগেইন? So I got an invitation to come and work with the Bashunda Group. I was contacted and the vision was shared for the program. I was really excited about it, and I wanted to be able to come and contribute. I have the facilities which have been developed here are absolutely incredible. হাতুরু সিংহে পরবর্তী সময়ে বিসিবির ডাকেই বাংলাদেশে আসেন। লম্বা বৈঠকে কাজ করার আগ্রহ আর টাইগারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও জানান। তবে এরপর 1 মাসেও বোর্ডের কাছ থেকে সাড়া পাননি। যখন ডাক আসে ততক্ষণে এই ইংলিশকে বাগিয়ে নেয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। I had finished up with the West Indies, and then the West Indies asked me to go back to look after the high performance program. And actually, BCB reached out to me literally one day after I'd signed with the West Indies. Otherwise, I would have been back here. And মুলতান টেস্ট থেকে শুরু করে 2012-তে হেড কোচের ভার। টাইগার ক্রিকেটকে বেশ কাছ থেকে দেখেছেন এই ক্রিকেট মাস্টার মাইন্ড। তার মতে সময়ের সঙ্গে দেশের পাইপলাইন সমৃদ্ধ না হওয়াতেই এমন অবস্থা বাংলাদেশের। The big challenge for every cricket board is to have depth. Is that was a really good group of players. What you want is an equally strong group
just underneath that, creating as much selection pressure as possible, which really drives up the performance of the incumbents in the senior side. And so you want selection pressure under 19 in your academy, in your high performance, in your international setup. And when you've got that, that's driving up the performance within your senior side. And I don't know whether that was necessarily there in those days, because you need wave after wave after wave of players. গত 25 বছরে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে তো পারেইনি, বরং টাইগার ক্রিকেটের মান কমেছে প্রথম শ্রেণীতেও। They could only be as strong as the first class cricket was at the time. The game has definitely evolved. The standards in international cricket have improved for Bangladesh, just to really build a very strong pathway. If you get a chance to coach BD national team in the future, so what will be your decision? You know, Phil won the World Cup in 2016 with the West Indies, and I actually was director of cricket, and I targeted Phil because I saw the good work that he'd done developing the Irish side. So you know, the Phil will be busy with that, but of course, you know, if there was an opportunity in the future, they'll definitely be considered. 3 মাসের চুক্তিতে বসুন্ধরার সঙ্গে কাজ করবেন পাইবাস। ব্যাটে বলে সব মিললে ইংলিশম্যানকে লম্বা সময়ের জন্যও দেখার সম্ভাবনা কম নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাফুফের নেক্সট গ্লোবাল স্টার মেগা ট্রায়ালে প্রথম দিনে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সামলেছেন প্রবাসী ফুটবলাররা। প্রচণ্ড গরমে ফিটনেস ঠিক রেখে স্কিল ডেভেলপ করার মুনশিয়ানা দেখিয়েছেন তারা। এ সময় তাদের খেলা পর্যবেক্ষণের জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। ফিটনেসে কিছুটা ঘাটতি দেখলেও ফুটবলারদের পারফরমেন্স নিয়ে ইতিবাচক পর্যবেক্ষক দল। প্রথম দিন 2 ধাপে অনুষ্ঠিত হয়েছে ট্রায়াল কার্যক্রম। অবশেষে অপেক্ষার প্রহর শেষ। জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় পদার্পণ এক ঝাঁক প্রবাসী ফুটবলারের। কারণ লাল সবুজের হয়ে হামজা শমীদের দেখানো পথে হাঁটতে চান তারাও। তাই তো ট্রায়ালের শুরুটা হলো হাস্যোজ্জ্বলভাবেই। 2 ধাপে অনুষ্ঠিত হয়েছে বাফুফে নেক্সট গ্লোবাল স্টার মেগা ট্রায়ালের প্রথম দিন। সকালে 22 জন জুনিয়র ফুটবলার এবং পরবর্তী ধাপে অংশ নেন সিনিয়ররা। ওয়ার্ম আপ শেষে ম্যাচ সিনারিওতে ফুটবলারদের সামর্থ্য পর্যবেক্ষণ করেছেন বাফুফের অভিজ্ঞ কোচিং প্যানেল। ট্রায়ালে অংশ নেওয়া বেশিরভাগ খেলোয়াড়ই ইউরোপ অঞ্চলের। প্রথম দিনের কার্যক্রমে বাংলাদেশের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াই বড় চ্যালেঞ্জ ছিল তাদের। গরমের কারণে কিছুটা হলেও অসুবিধায় পড়তে হয়েছে এই ফুটবলারদের। তবুও নিজেদের প্রমাণ করতে সর্বোচ্চ চেষ্টা ছিল ট্রায়ালে অংশগ্রহণকারীদের। একটু চ্যালেঞ্জিং, সবাই অনেক ভালো খেলছে আলহামদুলিল্লাহ। মানে আমি 2টা গোল করছি, লেটসি। সবাই বলতেছে আর কি একটু খুব বেশি গরম। মানে আমি ইউজড টু আছি, টু বি অনেস্ট। আমি আর আসছি বাংলাদেশে। ভালো লাগবে। It's the only way is up, so it's good. I'm excited. I hope I select. It's not my decision. At the end of the day, it's who the coaches think are the best players and who perform the best. I'm here to play my best football. প্রবাসীদের ট্রায়াল পর্যবেক্ষণ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হেড কোচ হাবিয়ার কাবরেরাও। সঙ্গে এনেছিলেন নিজের সহকারী হাসান আল মামুনকে। দূরে গ্যালারিতে বসে ফুটবলারদের গতি, ফিটনেস, স্কিল সবকিছুই পর্যবেক্ষণ করেছেন। তবে মূল ট্রায়ালটা চলছে দেশীয় 6 অভিজ্ঞ কোচের হাত ধরেই। অংশ নেওয়া ফুটবলারদের নিয়ে বেশ ইতিবাচক তারা। ওদেরকে একটু টাইম দেওয়া দরকার, যেটার জন্য আমরা 3 দিন রেখেছি। আমার মনে হয় যে বিভিন্ন পজিশনের প্লেয়ার, আজকে একটা ফ্রি কিকে গোল দেখলাম। সো কিছু কিছু প্লেয়ারদের বিভিন্ন পজিশনাল খেলা আমরা নজরে রাখছি। ফুটবল সেন্স খুব ভালো আমার মনে হয়েছে, কিন্তু ফিটনেসের ব্যাপারটা একটু ঘাটতি মনে হয়। তারপর ফিউচার আছে, প্রসপেক্টস আছে। বাচ্চাদের যে হলো অবজারভেশন, গরম, আসলে তো ওনারা শীত প্রধান দেশে থাকে, তো আবহাওয়াটা দেখবেন যে আমাদের জামাল ভুঁইয়া কিন্তু ফিট হইতে 1.5 বছর সময় লাগছে। শুধু এই ট্রায়ালেই শেষ নয়, এরপর এমন আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। জাতীয় স্টেডিয়ামে শেষ হলো প্রথম দিনের মতো ট্রায়াল কার্যক্রম। তবে শুরুর দিনে গরমের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হয়েছে এই প্রবাসী ফুটবলারদের। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে চায় এই ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন। শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে তারুণ্য নির্ভর দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলার। অন্যদিকে তারুণ্য অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বাহরাইনও। মিয়ানমারের থুন্নে স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়।
লড়াইটা অসম কিন্তু লক্ষ্যটা স্থির। র্যাঙ্কিংয়ে পার্থক্য ৩৬ ধাপ। তবে এশিয়ান কাপ বাছাই পর্ব নিশ্চিত করার স্বপ্নে বুঁদ টানা দুবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে নিজেদের মেলে ধরার পালা লাল সবুজ বাহিনীর। বড় মঞ্চের বড় এই চ্যালেঞ্জের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী বাহরাইন। শক্তিশালী বাহরাইনের বিপক্ষে মাঠে নামার আগে ৩ দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেই নিজেদের ঝালিয়ে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। তবে দলের জন্য বড় সমস্যা অনুশীলনের সময়সূচি। বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ২টি মাঠে গড়াবে সন্ধ্যায়। তবে বাংলাদেশ দল অনুশীলন করেছে সকালে। ম্যাচের সময়ের সঙ্গে প্র্যাকটিসের সময়ের তারতম্যও কিছুটা ভোগাতে পারে দলকে। যদিও নিজেদের সেরা প্রস্তুতির পাশাপাশি দলগুলোর খেলার ভিডিও বিশ্লেষণ করে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নিয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচের আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ইউএইর বিপক্ষে পুরো নতুন এক দল নিয়ে মাঠে নামেন পিটার বাটলার। ২ ম্যাচের ২টিতেই হারের সম্মুখীন হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে সাফজয়ী দলটা। এরপর জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ২ ম্যাচের ড্র ও আত্মবিশ্বাস জুগিয়েছে আফিদা রিপাদের। সেখান থেকে নিজেদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ পেয়েছে বাটলার বাহিনী। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গড়া এই দল নিয়ে আত্মবিশ্বাসী ব্রিটিশ কোচ। প্রতিপক্ষ নামে ধামে এগিয়ে থাকলেও লড়াইয়ের আভাস দিলেন বাটলার। এই টুর্নামেন্টে এর আগে কখনো কোয়ালিফাই করতে না পারলেও এবার ভালো কিছুর প্রত্যাশা কোচের। দলের সবার সম্মিলিত চেষ্টায় বাছাই পর্ব নিশ্চিতের সম্ভাবনাও দেখছেন তিনি। জাতীয় দল, অনূর্ধ্ব ২০ ও ১৭ দলের খেলোয়াড়দের নিয়ে গড়া এই দল। আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইউএই, ইন্দোনেশিয়া, জর্ডানের বিপক্ষে 4টি ম্যাচে খেলেছি। আমাদের প্রস্তুতি ভালো আছে। ইতিবাচক কিছুরই আশা করছি। ফুটবলে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। এই টুর্নামেন্ট খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। মিয়ানমার শক্তিশালী দল, বাহরাইন ফিজিক্যালি স্ট্রং টিম, তারা ডেভেলপিং টিম। কোনো দলকে ছোট কিংবা বড় করে দেখা ঠিক হবে না। আমরা সব দলের খেলার ভিডিও বিশ্লেষণ করেছি। আমাদের তরুণ দল ইউএইর বিপক্ষে খেলেছে, সেটা আমাদের জন্য ভালো ছিল খুব। জর্ডান আর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলাও আমাদের শক্তি সম্পর্কে ভালো ধারণা দিয়েছে। আমরা এই টুর্নামেন্টের আগে কখনো কোয়ালিফাই করিনি। আমার দলে তরুণ ফুটবলারদের নিয়ে আমি খুব আশাবাদী। আমাদেরকে বাস্তবতা চিন্তা করে খেলতে হবে। আমি বলবো দলের সবাই যদি নিজ নিজ জায়গা থেকে ভালো খেলে তাহলে এই টুর্নামেন্ট কোয়ালিফাই করা সম্ভব। এদিকে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মাঠে নামার আগে ইউএইর বিপক্ষে 2টি ম্যাচ খেলেছে বাহরাইনও। 2 ম্যাচের 2টিতে ড্র করে ভালো প্রস্তুতি সেরে নিয়েছে তারা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া এই দল নিয়ে প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দ্য রেডস। আমাদের প্রস্তুতি খুব ভালো আছে। আমরা ম্যাচের সময়ের সঙ্গে মিলিয়ে অনুশীলন করতে পেরেছি। আমাদের 3টি ম্যাচ খেলতে হবে। আমাদের দল তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া। আশা করছি আমরা ভালো কিছুই মাঠে করে দেখাবো। এশিয়ান কাপ বাছাইয়ের কঠিন মিশনের আগে দলের তরুণদের নিয়ে আশাবাদী কোচ পিটার বাটলার। তাজিন খন্দকার, সময় সংবাদ। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে অংশ নিতে আগামী 30 জুন চীনের ডাজহুর উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ নারী ও পুরুষ হকি দল। তার আগেই টুর্নামেন্টের জন্য জার্সি উন্মোচন করল বাংলাদেশ হকি ফেডারেশন। আসরে খেলোয়াড়দের শৃঙ্খলাবদ্ধ ও নিজেদের সেরাটা দিতে বললেন ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রথমবারের মতো অংশ নেয়া নারী দলের লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে চায় পুরুষ দল। বাস্তবতা কঠিন, তবে স্বপ্নটা বিশাল। প্রথমবারের মতো অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। গ্রুপে যেখানে প্রতিপক্ষ জাপান, হংকং এর মতো শক্তিশালী দল, সেখানে লাল সবুজদের প্রথম লক্ষ্য অন্তত সেমিফাইনাল নিশ্চিত করা। শুধু নারী দল নয়, একই টুর্নামেন্টে অংশ নিতে চীনের ডাজহুতে যাবে অনূর্ধ্ব-18 পুরুষ দল। পঞ্চমবারের মতো এই আসরে অংশ নিতে যাচ্ছে তারা। 2016 সালে সবশেষ আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে রাজধানীর ফ্যালকন হলে 2 দলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দেশ ছাড়ার আগে লাল সবুজ প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সবকিছুর একটা সীমাবদ্ধতা আমাদের মধ্যে এখনো রয়ে গেছে, যেটাকে আমরা চেষ্টা করছি ওভারকাম করতে। কিন্তু আমি মনে করি এই সীমাবদ্ধতার মধ্যেই আমাদের অতীতে শুধু হকি না, অন্যান্য ক্রীড়াতেও আমরা এই সীমাবদ্ধতা অতিক্রম করেই ভালো ফলাফল বিদেশ থেকে নিয়ে এসেছি। সো আমি চাই তোমরা
তোমাদের বেস্ট পারফরমেন্স দিবে, নিজেদের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করবে, তারপরে যেই ফলাফলই আসুক সে ব্যাপারে আমি চিন্তিত থাকবো না। এশিয়া কাপের সবশেষ আসরে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে শিরোপা হাত ছাড়া হয় ছেলেদের, তাই এবার লক্ষ্য শিরোপা জয়ের। পুরুষদের পুলে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা ও হংকং। আমাদের গ্রুপে হচ্ছে জাপান, উজবেকিস্তান আর হংকং, চায়না। তো আমাদের গ্রুপে হার্ড টিম হচ্ছে জাপান। আমরা যদি জাপানকে ধরে খেলতে পারি তাহলে আশা করি আমরা সেমিফাইনাল খেলবো। চ্যাম্পিয়ন তো সবার স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন, যেহেতু আমি হচ্ছে ক্যাপ্টেন, ফার্স্টবার মতো বাংলাদেশের আন্ডার-18 ক্যাপ্টেন। আমাদের টার্গেট হচ্ছে চীন আর হচ্ছে পাকিস্তান, ওদের যে কোনো একটা টিমরে ধরলে আমরা সেমিফাইনাল করতে হবে। টুর্নামেন্টে অংশ নেওয়া বয়স ভিত্তিক দল দুটি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে হকি ফেডারেশন। তবে নভেম্বরে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপের ক্যাম্প নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ফেডারেশন। বিকেএসপির সাথে বাইরে আরও 11 জন মেয়ে আনলাম। এইটা হলো পরিকল্পনা আমাদের আগে যাওয়ার। যেই পরিমাণ অর্থায়ন লাগতেছে আমাদের এই 4 মাসের ক্যাম্প করতে, এটা খেলাধুলা জগতে কোনো টাকা না, কিন্তু এই টাকাটা জোগাড় করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের কাছে এখন 30% অফ দি অ্যামাউন্ট আছে। আগামী 3 থেকে 13 জুন চীনের ডাজু শহরে আয়োজিত হতে যাচ্ছে বয়স ভিত্তিক এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিতে আগামী সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো রংপুরেও নানা কর্মসূচির আয়োজন করে বিসিবি। বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করে বোর্ড সভাপতি নিজে। রংপুর ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করলেও বুলবুল বলেন, এখানকার ক্রিকেটকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা করা হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো তিস্তাপাড়ের জেলা রংপুরেও নানা কর্মসূচি আয়োজন করে বিসিবি। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় রংপুর ক্রিকেট গার্ডেনকে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ক্রিকেট কার্নিভাল। অনূর্ধ্ব 12 বালক ও বালিকাদের নিয়ে আলাদাভাবে আয়োজন করা হয় 6-a-সাইড ক্রিকেট টুর্নামেন্ট। পাশাপাশি ছিল কোচিং সেন্টার, পেসার হান্ট, হিট দ্য স্টাম্প সহ নানা ইভেন্ট। বিসিবি যদি এরকম হান্ট চালা দিতে পারে তাহলে আমাদের মতো যারা রুট লেভেল আছে তারা অনেক ভালো আসতে পারে। আমরা চাই একটা স্টেডিয়াম ভালো, যাতে রংপুরের মানুষ আরো ভালোভাবে খেলা উপভোগ করতে পারে এবং খেলায় অংশগ্রহণও করতে পারে। এইখানে আসলে ভালোই লাগতেছে, কিন্তু একটা হতাশার জিনিস যে 125 হয়ে যদি আমি বিভাগের মধ্যে সর্বোচ্চ হই, এটা আমাদের বিভাগের জন্য একটু খারাপ জিনিস। অথবা আরো ভালো হওয়া দরকার ছিল 135। আয়োজন আসলে সবসময় হলে বেটার, যে আসলে নতুন যে উদ্যমী যারা বড় কথা বললেন তারা আসলে ইন্সপায়ার্ড হবে, তারা মাঠে আসা বেশি করবে, যত আসে খেলবে আমাদের জন্য, রংপুরের জন্য ভালো, দেশের জন্য ভালো। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টার আশ্বাস দেন দেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। গ্রাউন্ডসের যে কারেন্ট কন্ডিশন দেখছি, বিশেষ করে গ্রাউন্ড ফিল্ডটা হয়তো পিচ দেখার সুযোগ হয়নি এখনো, এখানে অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে। আর ক্রিকেটটা শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের সব জায়গায় আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। রংপুরে যে পিচ থাকবে, রংপুরের যে আম্পায়ার থাকবে, রংপুরের যে কোচ থাকবে, রংপুরের যে ক্রিকেট উন্নয়ন থাকবে, সম্পূর্ণ রংপুরের উপর নিয়ন্ত্রণশীল একটা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড আমরা এখানে ইনশাআল্লাহ আমরা এখানে স্থাপন করব। 2000 সালের 26 জুন আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। নাসির, শুভ, আরিফুল, সাজিদুল ও আকবর আলী সহ অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি রংপুরের এই ক্রিকেট গার্ডেন। বৈষম্যহীন বাংলাদেশে যা একদিন গড়ে উঠবে প্রতিষ্ঠান হিসাবে, এটাই প্রত্যাশা সকলের। রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে রেদওয়ান হিমেল, সময় সংবাদ। ফিফা ক্লাব বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বের লড়াই শেষে নকআউটের উত্তাপ। ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ বেনফিকার মুখোমুখি হবে চেলসি। নর্থ ক্যারোলিনায় ম্যাচ শুরু আজ রাত 2টায়। বোকা জুনিয়র্সের বিপক্ষে ড্র করে মিশন শুরু করলেও পরের 2 ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে বেনফিকা। বায়ার্ন মিউনিখ গ্রুপে থাকার পরেও তাদের টপকে হয় গ্রুপ সেরা। তাই চেলসির বিপক্ষে যে ছেড়ে কথা বলবে না পর্তুগিজ ক্লাবটি, সেটা নিশ্চিত। অন্যদিকে ফ্লামেঙ্গোর কাছে ধরাশায়ী হয় চেলসি, তাই গ্রুপ রানার্স আপ হয়ে রাউন্ড অফ 16-এ ব্লুজ। তবে বেনফিকার বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে বেশ এগিয়ে এনজিও মারেস্কার দল। সবশেষ 3 দেখার 3টিতেই জিতেছে লন্ডনের ক্লাবটি। গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরি সমস্যা আছে দু দলেরই। তবে চেলসির জন্য সুখবর, কোল পালমার এবং পেদ্রো নেতোকে পাওয়া যাবে শুরুর একাদশে। অন্যদিকে আনহেল ডি মারিয়ার সাম্প্রতিক ফর্মে বেশ আত্মবিশ্বাসী বেনফিকাও। রিয়াল মাদ্রিদের জন্য সুখবর, সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন দলের গুরুত্বপূর্ণ তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে। ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ তার খেলা প্রায় নিশ্চিত। তার পাকস্থলীতে সংক্রমণ ছিল বলে জানিয়েছেন টিম ডক্টর।
গেল মৌসুম মোটেও ভালো কাটেনি কিলিয়ান এমবাপ্পের। পায়ে গোল থাকলেও রিয়াল মাদ্রিদকে উপহার দিতে পারেননি কোনো শিরোপা। সেই আক্ষেপ ঘোচাতে ক্লাব বিশ্বকাপে অংশ নেয় তারা। তবে দলের অন্যতম সেরা তারকার অভাব ঠিকই অনুভব করেছিল লস ব্লাঙ্কোস। প্রথম ম্যাচেই সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ড্র করে তারা। তবে পরের ম্যাচ জিতে 2 ম্যাচে জিতেই জায়গা করে নেয় নকআউট পর্বে। সেখানে 1 জুন ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসের মুখোমুখি হবে তারা। এর আগে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন এমবাপ্পে। হাতে এখনও বেশ খানিকটা সময়, তাই টিম ম্যানেজমেন্ট প্রত্যাশা করছে পুরোপুরি ফিট হয়েই পাওয়া যাবে এই ফ্রেঞ্চ তারকাকে। নেত্রকোনায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা। দীর্ঘদিন পর এমন আয়োজনে দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন এই খেলা উপভোগ করতে। দর্শনার্থীদের পাশাপাশি খেলার প্রতি ভালোবাসা থেকে ছুটে আসেন অনেক কুস্তিগিরও। বছরের একটা সময় নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজনের দাবি তাদের। নেত্রকোনা থেকে আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা জেলা সদরের কাইলাটি ইউনিয়নের পেরারগাতি বটতলা গ্রামের মাঠ। চারদিকে মানুষের এই আগমনের কারণ কুস্তি প্রতিযোগিতা। স্থানীয়দের মাঝে এই খেলার আমেজ ধরে রাখতে এবং নিজেদের বিনোদনের জন্য এই আয়োজন করেছেন আশপাশের কয়েকটি গ্রামের কৃষক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাইকিং করে প্রতিযোগিতার কথা জানিয়ে দেওয়া হয় এলাকায় এলাকায়, যে কারণে খেলা শুরুর আগ থেকেই মানুষের এই ভিড়। গত কয়েক দশক এমন খেলা না হওয়ায় প্রথমবারের মতো এরকম আয়োজন দেখে আনন্দে আপ্লুত এলাকাবাসী। আর হারাতে বসা এই কুস্তি খেলা দেখতে পেয়ে এবং অংশ নিতে পেরে খুশি কুস্তিগিররা। বর্তমানে যে অবস্থা, আমাদের তরুণ প্রজন্ম যারা হচ্ছে মাদকে আসক্ত, ফোনে আসক্ত, এই আসক্তি থেকে মুক্তি করার জন্য আসলে এরকম একটা প্রতিযোগিতা খুবই দরকার। আগে আসিল, অনেকদিন আসিল না, এখন আবার খেলাগুলো আছে, আমাদের আনন্দ সব ভালোই লাগতেছে। কুস্তি খেলা হচ্ছে সুবিধা হচ্ছে, মানে একটা মনের আনন্দ তো প্রকাশ করেন যায়, আবার অনেক মানুষ থাকে জায়গায় দেখতে পারে, মনের আনন্দ আর কি জাস্ট এটাই হলো। কুস্তি খেলা হলো মন থেকে, আর কুস্তি খেলা এখন যে আমরা পরিবেশটা দেখতেছি, তবে এই পরিবেশের এখন ছেলেরা এইরকম কুস্তি, আমরা যে কুস্তি করছি এইরকম কুস্তি এরা কথা। কুস্তি খেলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং মাদকমুক্ত সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতেই নিজেদের উদ্যোগে এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা। আমরা ছোট সময় ওইগুলা খেলা খেলছি, এখন ওইগুলা খেলা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাইতেছি যে যুব সমাজ মাদকাসক্ত আসক্ত হয়ে যাচ্ছে, আর ওই খেলাধুলা অংশগ্রহণ করলে ফলাফল যাতে মাদকাসক্ত না হয়, ওই জন্য আমরা এই প্রতিযোগিতা আয়োজন করছি। আগে বর্ষা মৌসুমে প্রতি বছর কয়েকটি খেলা হলেও দীর্ঘ সময় বন্ধ ছিল এরকম আয়োজন। নতুন করে এমন উদ্যোগে মানুষের আগ্রহ দেখে আগামীতে নিয়মিত করার ইচ্ছা আয়োজক কমিটির। কুস্তি খেলা এটা পুরান ঐতিহ্য আমাদের, এই কাজে আমাদের যুবক যারা কুস্তি খেলার প্রতি আগ্রহ বাজি নিশা থেকে যাতে আওতামুক্ত থাকে, এই জন্যই আমাদের মূলত উদ্দেশ্য। একটা আনন্দ উৎসব করলাম আর কি। আশপাশের বিভিন্ন এলাকার মোট 100 জন কুস্তিগির অংশ নিয়েছিলেন এবারের কুস্তি প্রতিযোগিতায়। সময় সংবাদ, নেত্রকোনা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। অভিমানের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল শান্ত। না জানিয়ে ওয়ানডে থেকে বাদ দেওয়ার কারণ আলোচনা করা হয়েছে দাবি ক্রিক অফস চেয়ারম্যান ফাহিমের। টেস্টে 25 বছরেও পাইপলাইন সমৃদ্ধ করতে ব্যর্থ ক্রিকেট বোর্ড। বিকল্পের অভাবে ক্রিকেটাররা উদাসীন, বললেন রিচার্ড পাইবাস। বিসিবি চাইলে আবারও কাজ করতে আগ্রহী ইংলিশ কোচ। এবং বাফুফের নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের প্রথম দিনে অংশ নিলেন 48 প্রবাসী। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াই ছিল চ্যালেঞ্জ। ফুটবলারদের পারফরমেন্সে ইতিবাচক পর্যবেক্ষক দল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।